একটা পত্রিকার রিপোর্ট পড়ে শোনাই। হেডলাইনটা হচ্ছে পিটিএ থানায় নিল পুলিশ, সমর্থক ভাইরা না থাকলে ঘটনা অন্যরকম হতো। ক্রিকেটার নাইম, এই ঘটনা সম্পর্কে আপনি নিশ্চয় জানেন, আপনি বললেন কি আমরা এখানে দেখলামটা কি? এটা আসলে ক্রিকেটার নাইমের ব্যাপারটা খুবই দুঃখজনক। আগে আমি বলি যে পুলিশ কখন একটা মানুষের উপরে, একজন মানুষের উপর পুলিশ কখন বল প্রয়োগ করতে পারে। সেকশন 46 অব সিআরপিসি অনুযায়ী কোনো পুলিশ কোনো মানুষ কোনো আসামিকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যখন অ্যারেস্ট করতে যায়, তখন ওই আসামি যদি পালিয়ে যেতে চায় অথবা বল প্রয়োগ করে অ্যারেস্টে বাধা দেয়, তখন শুধু ওই পুলিশ সামান্য মিনিমাম বল প্রয়োগ করে তাকে আটক করতে পারবে। তো এক্ষেত্রে পুলিশ যে বল প্রয়োগের আশ্রয়টা নিতে চায় আইন অনুযায়ী, সেটা কিন্তু তারা পারবে না। এক্ষেত্রে পুলিশের কন্ডাক্ট দিয়ে নাইমের যে মৌলিক অধিকার সংবিধান অনুযায়ী অনুচ্ছেদ 35 ক্লাস 5 এটা লঙ্ঘিত হয়েছে। এমএফএল অনুযায়ী আমাদের 3 ভাবে আমরা ডিভোর্স দিতে পারি। নাম্বার 1 যেটা বেশিরভাগ দেখা যায় পদ্ধতি, সেটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফকে ডিভোর্স দেয়, অথবা বিয়ে করার সময় বিয়ের কাবিন নাম্বার 18 নম্বর কলাম অনুযায়ী হাজব্যান্ড ওয়াইফকে ডিভোর্স দেবার পাওয়ারটা অর্পণ করে দেয়। তখন পরবর্তীতে বনিবনা না হলে ওয়াইফ ডিভোর্স দিতে পারে। এটা একটা পদ্ধতি, যেহেতু আইন জনগণের জন্যই, জনগণের প্রতি সহজ করার জন্য একদম ক্লাস 1 থেকে শুরু করে অনার্স মাস্টার্স পর্যন্ত প্রত্যেকটা পাঠ্যপুস্তকে সামান্য কিছু হলেও আইনের সেকশন, আইন এবং ধারা কিছু 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 করে সহজ ভাষায় দেওয়া উচিত, যাতে করে তারা ওটা শিখে শিখে বড় হবে, তাদের জন্য ইজি লাগবে। যারা মুদির দোকানদার তাদেরও তো জানতে হবে ভোক্তা সংরক্ষণ আইন কি। তো একটা টিম থাকবে যারা ওই নির্দিষ্ট এলাকার সকল দোকানদারদের নিয়ে রিলেটেড আইনটা, ভোক্তা অধিকার সংরক্ষণ বোঝালো, জেলেদের মাছ সম্পর্কে বোঝালো, কাপড় ব্যবসায়ীদের এক্সপোর্ট ইম্পোর্ট সম্পর্কে বোঝালো, যেটা তারা নিজেরা বুঝতে চাবে না। টিম ওয়ার্ক অনুযায়ী সপ্তাহে একদিন বা 15 দিনে একদিন বা মাসে একদিন করে জনগণকে জানাতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ব্যারিস্টার আনোয়ার হোসেন আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের আইন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান ব্যারিস্টার সেনে। এই অনুষ্ঠানে মেইনলি আমরা আইন এবং আদালত বিষয়ে কথা বলে থাকি। আজকে আমাদের সাথে কথা বলার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়ে আসছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্র্যাকটিশনার ব্যারিস্টার ইশরাত জাহান উনি। ব্যারিস্টার উনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য এবং স্বাগত জানাচ্ছি। আপনাকেও এবং বাংলা ভিশন টিমকেও ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আপনার সাথে আমরা ইংলিশ লিগাল সিস্টেমে আইন পড়াশোনা করছি, একজন ছাত্রকে রেখেছি, ওর নাম হচ্ছে তৌশিক আমিন জিম। তৌশিক, তোমাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য এবং স্বাগত জানাচ্ছি। আপনাকে দিয়ে শুরু করি ব্যারিস্টার উনি, আপনার যদি একটু ছোটোবেলা সম্পর্কে বলতে চান, স্কুল কলেজ ইউনিভার্সিটি কোথায় কোথায় পড়াশোনা করেছেন? আমি ঝালকাঠির মেয়ে। আচ্ছা। আমার বাবার বাড়ি ঝালকাঠি, ওখানে আমার জন্ম হয়েছে। এসএসসি পরীক্ষা আমি ওখানেই দিয়েছি। এরপরে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমি ঢাকাতে চলে আসি রাজুক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে। আমি এইচএসসি পাশ করে দেয়ারআফটার আমি ভুই একাডেমির মাধ্যমে ইউনিভার্সিটি অফ লন্ডনের এক্সটার্নাল প্রোগ্রামের মাধ্যমে ল কমপ্লিট করি। ইমিডিয়েটলি ওই সময় বার করতে যেতে পারিনি, বাংলাদেশে বসে আমি মাস্টার্স কমপ্লিট করেছি। দেয়ারআফটার আমি বিপিপি ইউনিভার্সিটির আন্ডারে বা ট্রান্সফার টেস্ট বিটিতে বা ট্রান্সফার টেস্ট কমপ্লিট করে 2015-এ অনারেবল সোসাইটি অফ লিঙ্কনসেন থেকে কল টু দ্য বার নিয়েছি। তো লিঙ্কনসেন থেকে যখন কল টু দ্য বার হয়েছে, নিশ্চয়ই আপনি পোস্ট দিয়েছিলেন যে উইক টুইক পরে, মনে আছে? তো আজকে একটু যদি আপনার পাশে উইক রাখা আছে, সেই উইকটা একটু পড়ে নেন। আর ইন দ্য মিন টাইম আমরা আপনার টেলিভিশন স্ক্রিনে কল টু দ্য বারের কিছু মেমোরিও দেখে নেব আর কি। তো ব্যারিস্টার হওয়া তো অনেক চ্যালেঞ্জিং পেশা, তাই না? তো আপনি ব্যারিস্টার হওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন কেন? এটা ছোটবেলা থেকে ওই বলে না ফ্যামিলি স্বপ্ন, মা বাবার, আমরা 2 বোন, ভাই নেই। তো ছোটবেলা থেকে শুনতে শুনতে যখন বুঝি না, তখনই আম্মু শিখিয়ে দিয়েছে আমার বড় বোনকে, বড় হলে কি হবা? সে বলতো আমি ডাক্তার হব। আমাকে শিখিয়ে দিত বড় হলে কি হব? আমি ব্যারিস্টার হব। তখন আমি বুঝতাম না ব্যারিস্টার হওয়া কি জিনিস। মা বাবার স্বপ্নটাই আমি পড়াশোনা করে। তোমার আইনজীবী, আপনার ফ্যামিলিতে আইনজীবী কেউ নেই না? না, আমার বাবা ইঞ্জিনিয়ার ছিলেন, আমার মা স্কুলের টিচার ছিলেন, প্রাইমারি স্কুলের টিচার ছিলেন, এখন রিটায়ার্ড। আমরা শুধু 2 বোন, বড় বোন ডক্টর আর আমি। আচ্ছা, আপনার কাছে আসবো। আমি আমাদের আমন্ত্রিত স্টুডেন্টের কাছে যাই। তৌশিক, তুমি কি পড়াশোনা করছো এবং কোথায় পড়ছো? আমি এলএলবি কিছুদিন আগে গ্র্যাজুয়েট করেছি কিছুদিন আগে। আচ্ছা। অ্যান্ড এখন
looking forward to BTC. আচ্ছা, তার মানে তোমার আরো 1 বছর ব্যারিস্টার হতে বাকি। Yeah, sign. আচ্ছা, তো তুমি ল পড়ছো কেন? ল পড়া কখনোই অ্যাকচুয়ালি আমার ফার্স্ট চয়েস ছিল না। আচ্ছা। I wanted to study astrophysics আচ্ছা। and want to become an astrophysicist. আচ্ছা, বাট দেখা গেছে ওই টাইমে বাংলাদেশের ওইরকম টেকনোলজি অথবা কোর্স স্ট্রাকচার অতটা স্ট্রং ছিল না, যে কারণে এটা আমি আর পারসিউ করিনি। পরে আমার আম্মু আমাকে সাজেস্ট করে যে তুমি ল পড়তে পারো, অ্যান্ড আমার তখন বড় বোন শি ওয়াজ ফিনিশিং আপ উইথ হার LLB। আচ্ছা, সো আমি পরে ভাবলাম যে পড়াই যায়, কয়েকটা ট্রায়াল ক্লাস করে দেখি। হ্যাঁ স্যার। পরে LCLS সাউথে আমি দে ওয়ার কাইন্ড ইনাফ টু আচ্ছা। সার্ভ মি সাম ট্রায়াল ক্লাসেস। তো আমি কয়েকটা ক্লাস অ্যাটেন্ড করে আই ওয়াজ ইন্টারেস্টেড, অ্যান্ড দেন আজকে তোমার বাবা মা কি করেন? আব্বু হচ্ছে রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি, আর আম্মু হচ্ছে সুপ্রিম কোর্টের আইনজীবী। আইনজীবী, তার মানে তোমার ফ্যামিলিতে আইনজীবী আছেন আরো? হ্যাঁ। তোমার বাবা মার প্রতি আমাদের শ্রদ্ধা এবং সালাম থাকলো। তোমাকে আর একটা প্রশ্ন করি, তুমি যখন কোয়ালিফাইড ব্যারিস্টার হবে, খুব বেশি দূর নাই তুমি ব্যারিস্টার হওয়ার জন্য, যদি আমরা এই প্ল্যাটফর্ম থেকে তোমাকে দুজন অসহায় মানুষ রেফার করি যাদের ফিস দিয়ে আইনের আশ্রয় নেওয়ার সুযোগ থাকবে না, এরকম দুজনকে তুমি হেল্প করবে বিনা ফিসে? বিনা ফিজে? হ্যাঁ, দুজনকে। ওটা ডিপেন্ড করবে তাদের কেসের মেরিট এবং স্ট্রাকচারের উপর। দেখা যায় অনেক সময় অনেক কেসের টার্মস অফ হার্ড ওয়ার্ক লাগে, অ্যান্ড একটা টিম লাগে, ইভেন মাঝে মাঝে একটা চেম্বার লাগে। তো আমি ইন্ডিভিজুয়ালি অ্যাজ এ সিঙ্গেল লয়ার বা ব্যারিস্টার আমি যতটুকু হেল্প করতে পারবো ফ্রিতে আমি করে দেবো, বাট আমার আয়ত্তের বাইরে যখন চলে আসবে তখন সেটা না, দ্যাটস ফাইন, ওকে, থ্যাংক ইউ। ব্যারিস্টার উনি আপনার কাছে আসি, খুব ভেরি ইম্পর্টেন্ট একটা ইস্যু, অ্যারেস্ট। পুলিশ আমরা বিভিন্ন সময় বিভিন্ন জনকে অ্যারেস্ট করে। এই যে অ্যারেস্ট হয়, অ্যারেস্টের ক্ষেত্রে একজন নাগরিকের কী কী অধিকার থাকে আসলে? আসলে বাংলাদেশের আইন অনুযায়ী 54-এ পুলিশ অ্যারেস্ট করার ক্ষমতা রাখে, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে 54-এ অ্যারেস্ট করার পরে আইন লঙ্ঘন হচ্ছে, সংবিধানের মাধ্যমে আমাদের যে অধিকারগুলো সেগুলো লঙ্ঘিত হচ্ছে। তো এ ব্যাপারে আমাদের আমাদের মহামান্য সুপ্রিম কোর্টের প্রথমে হাইকোর্ট ডিভিশন থেকে ব্লাস্ট ভার্সাস বাংলাদেশ কেসে থেকে 15টা গাইডলাইন দেওয়া হয়েছিল মহামান্য হাইকোর্ট ডিভিশন থেকে। পরবর্তীতে যখন এই ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ কেসটা মহামান্য অ্যাপিলেট ডিভিশনে যায়, কিছু সামান্য অ্যামেন্ডমেন্ট সহ, সংশোধনী সহ ওই 15টা গাইডলাইন আমাদের মহামান্য অ্যাপিলেট ডিভিশন দিয়েছেন, যেগুলো আমাদের পুলিশ এবং অ্যাজ ওয়েল অ্যাজ কিছু গাইডলাইন আছে ম্যাজিস্ট্রেটকে মানতে হবে একজন মানুষকে অ্যারেস্ট করার পরে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে একজন মানুষকে অ্যারেস্ট করা হলো, তাকে অ্যারেস্ট করে যখন থানায় নেওয়া হবে 3 ঘন্টার ভিতরে তাকে লিখিত আকারে কোন অভিযোগ বা কোন কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছে সেটা তাকে অবশ্যই জানাতে হবে। থানা হেফাজতে থাকা অবস্থাতে তাকে ইমিডিয়েটলি তার আত্মীয় স্বজন পরিবারের কাউকে কন্ট্যাক্ট করার সুযোগ তাকে দিতে হবে। তার পছন্দের আইনজীবীকে সাথে সে কন্ট্যাক্ট করতে পারবে, সেই ব্যবস্থা করে দিতে হবে। তারপর 24 আওয়ার্সের বেশি কখনোই থানা হেফাজতে রাখতে পারবে না। 24 আওয়ার্সের মধ্যে তাকে নিকটস্থ থানাতে, তাকে নিকটস্থ আদালতে তাকে প্রডিউস করতে হবে। এখন দেখা গেছে যে কখনো কখনো দেখা যায় এক জেলা থেকে অন্য জেলাতে আনতে অনেক সময় চলে যায়, তখন কি করবে? তখন ওই অ্যারেস্ট করার টাইম থেকে ওই যে যানবাহনের কমিউনিকেশনের যে টাইমটা, ওই টাইমটা বাদ দিয়ে 24 আওয়ার্সের মধ্যে তার মামলা বা অভিযোগ যে থানার এরিয়ার মধ্যে পড়ে ওই ম্যাজিস্ট্রেটের সামনে তাকে প্রডিউস করতে হবে। এখন ম্যাজিস্ট্রেটের সামনে প্রডিউস করার পরে এই গাইডলাইনের মধ্যে কিছু গাইডলাইন ম্যাজিস্ট্রেটের উপরেও মহামান্য আদালত দিয়েছেন। সেটা কি, ম্যাজিস্ট্রেট প্রথমে দেখবে মেমো অফ অ্যারেস্টটাকে যাচাই বাছাই করবে ওটা ঠিক আছে কিনা। ম্যাজিস্ট্রেটের সামনে ওই আসামিকে প্রডিউস করার পরে পুলিশ যদি রিমান্ড চায়, সাথে সাথেই ম্যাজিস্ট্রেট রিমান্ড মঞ্জুর করে দিবে না। উনি আগে চিন্তা করবেন এই ঘটনায়, এই অভিযোগে রিমান্ড মঞ্জুর করা উচিত কিনা। প্রথমে উনি যদি দেখা যায় যে গ্রাভিটি কম, তাহলে জেল গেটে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিবেন, ম্যাজিস্ট্রেট সাহেব এই অর্ডারটা দিবেন। তারপরে যদি দেখা যায় না ফার্দার তদন্তের জন্য তার রিমান্ডের প্রয়োজন, তখন রিমান্ডটাকে আদেশ দিবেন। কিন্তু একটানা 3 দিনের বেশি কখনো কোনো আসামিকে রিমান্ডে রাখা যাবে না ওই নির্দিষ্ট কেসে। এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, রিমান্ডে নেবার পূর্বে মেডিকেল ট্রিটমেন্ট করাতে হবে। ওখানে মেডিকেল টিম থেকে একটা রিপোর্ট থাকতে হবে তার
ওই সময় রিমান্ডে নেবার পূর্বে তার ফিজিক্যাল কন্ডিশন কি ছিল, রিমান্ড থেকে ফেরত দেবার পরে যখন আবার আদালতে প্রডিউস করা হবে তখন আবারও মেডিকেল ট্রিটমেন্ট, মেডিকেল চেক আপের ওই আরেকটা ডকুমেন্ট থাকতে হবে, অর্থাৎ রিমান্ডের পূর্বে এবং রিমান্ডের পরে তার কোনো শারীরিক ক্ষতি হয়েছে কিনা ওটা দেখবেন। আমাদের বাংলাদেশে আরও একটা আইন আছে, সুন্দর আইন, সেটা হচ্ছে পুলিশ হেফাজতের নির্যাতন ও মৃত্যু নিবারণ আইন 2013। এই আইন অনুযায়ী যদি কোনো পার্সন, আটককৃত ব্যক্তি পুলিশ হেফাজতে থাকা অবস্থাতে নির্যাতিত হয় বা ইনকেস মৃত্যু হয় কোনো ঘটনায়, তখন ওই নির্দিষ্ট পুলিশ অফিসার বা ওই টিমের বিরুদ্ধে আইন অনুযায়ী মিনিমাম 5 বছর, ম্যাক্সিমাম লাইফ ইমপ্রিজনমেন্ট পর্যন্ত পানিশমেন্ট হতে পারে, সাথে অর্থদণ্ড হতে পারে। রাইট, থ্যাংক ইউ। তাহলে আপনি তো এর সম্পর্কে অনেক কিছু বললেন, আমি আপনাকে একটা পত্রিকার রিপোর্ট পড়ে শোনাই। হেডলাইনটা হচ্ছে পিটিএ থানায় নিল পুলিশ, সমর্থক ভাইরা না থাকলে ঘটনা অন্যরকম হতো, ক্রিকেটার নাইম। এই ঘটনা সম্পর্কে আপনি নিশ্চয়ই জানেন, আপনি বললেন কি আমরা এখানে দেখলামটা কি? এটা আসলে ক্রিকেটার নাইমের ব্যাপারটা খুবই দুঃখজনক। ক্রিকেটার নাইমকে যে পুলিশ মেরেছে, হ্যারাসমেন্ট করেছে, আগে আমি বলি যে পুলিশ কখন একটা মানুষের উপরে, একজন মানুষের উপর পুলিশ কখন বল প্রয়োগ করতে পারে। সেকশন 46 অব সিআরপিসি অনুযায়ী কোনো পুলিশ কোনো মানুষ, কোনো আসামিকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যখন অ্যারেস্ট করতে যায়, তখন ওই আসামি যদি পালিয়ে যেতে চায় অথবা বল প্রয়োগ করে অ্যারেস্টে বাধা দেয়, তখন শুধু ওই পুলিশ সামান্য মিনিমাম বল প্রয়োগ করে তাকে আটক করতে পারবে। এখন এই ক্রিকেটার নাইমের ব্যাপারে আমরা যেটা দেখলাম, ক্রিকেটার নাইম কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করার ক্ষেত্রে কোনো বল প্রয়োগ করেনি, কোনো বাধা দেয়নি ক্রিকেটার নাইম। এমনকি সে তার নিজের আইডি কার্ডটাও দেখিয়েছে। বাংলাদেশ ক্রিকেট টিমে সে একজন জাতীয় ক্রিকেট টিমে একজন স্বনামধন্য খেলোয়াড়, এবং সে পালিয়ে যাওয়ারও কোনো ব্যবস্থা করেনি, সে পালিয়ে যাবে এ ধরনের কোনো মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পাইনি। তো এক্ষেত্রে পুলিশ যে বল প্রয়োগের আশ্রয়টা নিতে চায় আইন অনুযায়ী, সেটা কিন্তু তারা পারবে না। এক্ষেত্রে পুলিশের কন্ডাক্ট দিয়ে নাইমের যে মৌলিক অধিকার সংবিধান অনুযায়ী অনুচ্ছেদ 35 ক্লাস 5 এটা লঙ্ঘিত হয়েছে, একটা ভায়োলেশন হয়েছে। পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া চাই, পুলিশের ব্যবস্থা নেওয়া যায় অবশ্যই। তারা কনস্টিটিউশনের আর্টিকেল 35 ক্লাস 5 এটা ভায়োলেট করেছে তারা। আমরা এখন দর্শকদের প্রশ্ন আপনাকে করব। প্রিয় দর্শক, আপনারা যে কেউই আমাদের কাছে প্রশ্ন পাঠাতে পারেন। আমাদের কাছে প্রশ্ন পাঠানোর ঠিকানা হচ্ছে baristas.in25@gmail.com। আমি আবার পড়ছি, baristas.in25@gmail.com। এই ঠিকানায় আমাদের কাছে প্রশ্ন পাঠালে আমরা প্রশ্নগুলো সিলেক্ট করে থাকি এবং আমাদের যে কোয়ালিফাইড ব্যারিস্টার নিয়ে থাকবে তার উদ্দেশ্য করে থাকি। আজকের প্রশ্নগুলো আমাদের আমন্ত্রিত স্টুডেন্ট তৌশিক ম্যাডামের উদ্দেশ্য করবো। তৌশিক, তোমার পাশে রাখা আছে, প্রশ্নগুলো যদি করো। চট্টগ্রাম থেকে কাজী নুরুজ্জামান, 3 তালাক দিয়ে তো ডিভোর্স দেওয়া যায়, কোর্টেও কি ডিভোর্স দেওয়া যায় নাকি কাজী সাহেবের কাছে গিয়ে ডিভোর্স দিতে হয়? এই সবগুলোর পদ্ধতিটা কি? আমাদের বাংলাদেশে আমাদের আইন যেটা আমরা ফলো করি, রাষ্ট্রের আইন, সেটা হচ্ছে MFLO, মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স। MFLO অনুযায়ী আমাদের 3 ভাবে আমরা ডিভোর্স দিতে পারি। নাম্বার 1 যেটা বেশিরভাগ দেখা যায় পদ্ধতি, সেটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফকে ডিভোর্স দেয়, অথবা বিয়ে করার সময় বিয়ের কাবিন নাম্বার 18 নম্বর কলাম অনুযায়ী হাজব্যান্ড ওয়াইফকে ডিভোর্স দেবার পাওয়ারটা অর্পণ করে দেয়, তখন পরবর্তীতে বনিবনা না হলে ওয়াইফ ডিভোর্স দিতে পারে। এটা একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে মিউচুয়াল ডিভোর্স, এবং তৃতীয় পদ্ধতি হচ্ছে বিয়ের সময় কাবিননামাতে হাজব্যান্ড তার ওয়াইফকে 18 নম্বর কলাম অনুযায়ী ডিভোর্স দেবার পাওয়ারটা দেয়নি, সেক্ষেত্রে কি হবে? তো আমি একটু সিরিয়ালি প্রথম থেকে আসি। অ্যাজ ইউজুয়াল যেটা আমরা দেখি, বিয়ের সময় কাবিননামা এর মধ্যে 2 পার্টিকে, হাজব্যান্ড আর ওয়াইফকে ডিভোর্স দেবার পাওয়ার দিয়ে দিল। এখন বিয়ের পরে হাজব্যান্ড ওয়াইফকে ডিভোর্স দিতে চাচ্ছে বা ওয়াইফ হাজব্যান্ডকে ডিভোর্স দিতে চাচ্ছে, সেক্ষেত্রে প্রথমে যেটা করতে হবে, নোটিশ পাঠাতে হবে, ডিভোর্সের নোটিশ পাঠাতে হবে। ডিভোর্সের নোটিশটা অনেক সময় লয়াররা রেডি করে দেয়, অনেক সময় কাজী অফিসে গেলে তারাও নোটিশটা রেডি করে দেয়। নোটিশটার 3টা কপি করতে হবে। একটা কপি নিজের কাছে রাখবে, যে পার্টি ডিভোর্স দেবে তার কাছে রাখবে। অপর কপিটা, অন্য একটা কপি পাঠাবে অপর পক্ষকে, হাজব্যান্ড হলে ওয়াইফ বা ওয়াইফ হলে হাজব্যান্ডকে পাঠাবে তার বর্তমান ঠিকানায়, যেন সে নোটিশটা পায়। এবং আর 3 নম্বর নোটিশটি অবশ্যই মেট্রোপলিটন এরিয়ার মধ্যে হলে মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান এদের ঠিকানাতে পাঠাতে হবে। অবশ্যই রেজিস্টার্ড ডাকযোগে পাঠাতে হবে এই নোটিশ। নোটিশ পাঠানোর
পরে নোটিশ প্রাপ্তির পরে ওই কাউন্সিলর অফিস থেকে উইদিন 30 ডেজ একটা সালিশ পরিষদ গঠন করা হবে। ওই সালিশ পরিষদ থেকে হাজব্যান্ড ওয়াইফ দুজনকে তাদের পক্ষ থেকে নোটিশ দিয়ে তাদের কাছে যেতে বলবে কোনোভাবে রিকনসাইল করা যায় কিনা ম্যারেজটাকে। তো 30 দিনের মধ্যে দেখা যায় কখনো কখনো হাজব্যান্ড গেল তো ওয়াইফ গেল না, ওয়াইফ গেল তো হাজব্যান্ড গেল না, কোনো একটা পার্টি না গেলে তখন রিকনসাইল যদি আর সম্ভবই না হয় তখন 90 ডেজের মধ্যে ডিভোর্সটা ইফেক্টিভ হয়ে যায়। থ্যাংক ইউ। পরের প্রশ্ন। জি। বাড্ডা থেকে কাইয়ুম চৌধুরী, অনলাইনে প্রতারণার শিকার হলে প্রথম কি করা উচিত বা আইনের আশ্রয় কিভাবে নিব? আচ্ছা, এটা তো এখনো অহরহ ঘটছে খুব। অনলাইনে কেউ যদি প্রতারণার শিকার হয় প্রথম কাজটাই তার হবে এভিডেন্স কালেক্ট করা, স্ক্রিনশট, অডিও, ভিডিও। যদি কোনো প্রোডাক্ট কেনা হয় বা কোনো ধরনের কোনো মনিটারি ট্রানজ্যাকশন করা হয় তাহলে সেই ব্যাংক স্টেটমেন্ট অথবা বিকাশ, রকেট, এজেন্ট, হোয়াট এভার ইট ইজ, যে ট্রানজ্যাকশন নেওয়া হলো সে করা হলো সেই ট্রানজ্যাকশন ডকুমেন্টগুলো নিতে হবে। নেবার পরে কি কাজ করতে হবে, যদি গ্রাভিটি অফেন্সের একটু কম হয় তাহলে সে নিকটস্থ থানায় গিয়ে জিডি করতে পারে, জেনারেল ডায়েরি করতে পারে। যদি গ্রাভিটি বেশি হয়, প্রতারণার শিকার বেশি হয়, সেকশন 420, 406 বিশ্বাসভঙ্গ পেনাল কোডের, তখন থানায় গিয়ে মামলা করতে পারে। আচ্ছা। যদি থানা দেখা যায় মামলা না নেয় তখন কোর্টে গিয়ে মামলা করতে পারবে। ম্যাজিস্ট্রেট যদি কনভিন্সড হয় 200 ধারা অনুযায়ী তখন সেটা কগনিজেন্সে নিবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তৌশিক, তোমার কাছে আসছে। তুমি তো ব্যারিস্টার হয়ে যাচ্ছ খুব শীঘ্রই, একটু বেসিক ইনফরমেশন আমাদেরকে দাও। ব্যারিস্টার এবং অ্যাডভোকেট মানুষ একটু কনফিউজ হয়ে যায়, আসল ব্যাপারটা কি? ব্যারিস্টার হচ্ছে তারা যারা ইউকেতে বিটিসি কোর্স কমপ্লিট করে ওখানে ওয়ান অফ দ্য ইন কোর্ট থেকে কল টু দ্য বার পায়, অ্যান্ড তারা যখন বাংলাদেশে আসে, যখন প্র্যাকটিস করতে চায় তখন আমাদের বার কাউন্সিলে এনরোল করে দেন অ্যাডভোকেট হিসাবে তাদের কি বলবো প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস করতে এইটুকুই তফাৎ, অন্য কিছু না। না, এছাড়া তাহলে যারা অ্যাডভোকেট এখানে যারা পড়াশোনা করে, তোমাদের যারা ইংলিশ ল পড়ছে এছাড়া, তো তারা তো মনে হয় আমার মনে হয় একটু বেশি আইন সম্পর্কে, বাংলাদেশি আইন সম্পর্কে বেশি জানে, তোমার কি মনে হয়? ইনিশিয়ালি হ্যাঁ, তারা আমাদের চেয়ে বেশি জানে, কারণ আমরা যা 6 মাসে বা 4 মান্থসে যা শিখি বারে এনরোল করার আগে, সেটা তারা 4 বছর ধরে শিখতেছে। অবভিয়াসলি তারা আমাদের চেয়ে একটু এগিয়ে আছে। কিন্তু পরবর্তীতে আবার তোমরা আগে যাও নাকি? পরবর্তীতে না, নট নেসেসারিলি। দেখা যায় যে ওই আমাদের এক্সপোজার হয় বাইরে, যে কারিকুলার অ্যাক্টিভিটিস, অ্যাডভোকেসি, মোটিং এক্সেট্রা, তো ওইটার কারণে আমরা দেখা যায় প্র্যাকটিক্যাল ফ্রেমওয়ার্কে আমরা একটু তখন এগিয়ে যাও। আচ্ছা, তা তুমি কি অ্যাডভাইস করো সবাইকে, যে ইংলিশ ল পড়বো নাকি বাংলাদেশি ল পড়বে? আমি বলবো যে ইনাফ ফান্ড থাকলে দেন পিপল শুড গো ফর বিটিসি, আচ্ছা, অ্যান্ড ইনাফ ফান্ড না থাকলে দেন বাংলাদেশি ল ইজ কমপ্লিটলি ফাইন অ্যাজ ওয়েল। আচ্ছা, আচ্ছা, ব্যারিস্টার উনি। আরেকটা নিউজ পেপার রিপোর্ট আমি আপনার সামনে উপস্থাপন করি। হেডলাইন্সটা হচ্ছে, পুলিশ কি নাগরিকদের মুঠোফোন ঘাঁটতে পারে? তল্লাশিকালে মুঠোফোনে ফেসবুক ঘেঁটে দেখা আইনের লঙ্ঘন। তো কি বলে আপনার এই সম্পর্কে আইন? পুলিশ যখন তখন যে কাউকে র্যান্ডমলি থামিয়ে কখনই কারো মুঠোফোন ঘাঁটতে পারবে না। কেন পারবে না? কারণ এটা আমার গোপনীয়তা রক্ষার অধিকার আমার বাংলাদেশের আমার সংবিধান আমাকে দিয়েছে। অনুচ্ছেদ 43 খতে বলা হয়েছে যে আমার গোপনীয়তা রক্ষার অধিকার আমার রাষ্ট্র আমাকে দিয়েছে। তো পুলিশ কখনোই হঠাৎ করে আমাকে থামিয়ে আমার কোনো মামলার ক্ষেত্রে, একটু বলে রাখি, কোনো মামলার ক্ষেত্রে যদি মুঠোফোনের কোনো ডকুমেন্ট প্রয়োজন হয় তাহলে সিআরপিসির 93 সেকশন অনুযায়ী আদালতের মাধ্যমে সার্চ ওয়ারেন্ট করে নিয়ে দেন ওটাকে অফিসিয়ালি তলব করে তারপরে মুঠোফোনের করতে পারবে না। সাইবার অপরাধের অধ্যাদেশ 2025 অনুযায়ী যদি দেখা যায় কোনো মানুষের এগেনস্টে স্পেসিফিক অভিযোগ আছে, সে ক্রাইম ওই ডিভাইস দিয়ে ক্রাইম করেছে বা করতে যাচ্ছে, তখন ওটাকে বলাই আছে সুস্পষ্ট এবং সন্দেহ করার যথেষ্ট কারণ থাকবে, ওই এক্সট্রিম সার্কামস্টেন্সেই শুধু করতে পারবে। থ্যাংক ইউ। তৌশিক, তোমার কাছে আবার আসছি। আমাদের যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশন নাগরিকদের আসলে কি অধিকার দিয়েছে বলো তো? কনস্টিটিউশনে অনেকগুলোই অধিকার আছে, যেমন ইকুয়ালিটি, তারপর হচ্ছে ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচ, তারপর এরকমই আর কি বেসিক রাইটসগুলো যেগুলো আমরা এনজয় করি, প্রত্যেকটা নাগরিক এনজয় করে। কনস্টিটিউশনে এই রাইটগুলো আর কি। এই রাইটগুলো যাদের রক্ষা করার কথা তারা রক্ষা করতে পারছেন?
যাদের রক্ষা করার কথা চেষ্টা করছেন, কমপ্লিটলি পারতেছে কি না সেটা এখনই আমি বলতে পারবো না, বিকজ আমাদের নিউ গভর্নমেন্ট ফর্ম হয়েছে কয়েক মাস হয়েছে, তো এখন দে আর ট্রাইং দেয়ার বেস্ট টু ডু ইট। কারণ আমরা গত ইন্টারিম গভর্নমেন্টের টাইমেও অনেক মব জাস্টিস দেখেছি। একটা রিসেন্ট এক্সাম্পল যদি বলি, একটা ছেলে অ্যাকিউজড অফ মলেস্ট অর রেপ আই গেস, তাকে পুলিশের ভ্যান থেকে পাবলিক বের করে দেন, বাজেভাবে তাকে মারা হয়েছে। তো এটা তো লাইক টেকিং দ্য ল ইন আওয়ার ওন হ্যান্ডস হয়ে গেল। তো মনে করি যে পাবলিকেরও রেসপেক্ট করা উচিত আইন প্রশাসনকে, অ্যান্ড আইন প্রশাসনদের তাদের নিজের কাজ ডিউটি ভালো মতো করতে দেওয়া উচিত। থ্যাংক ইউ বেস্টাউনি। মানুষ মনে করে আইন খুব জটিল, তাই না? এই জটিল আইনকে মানুষের কাছে সহজভাবে কীভাবে ব্যাখ্যা করা যায়? ভাইটাল যে আইনগুলো সেগুলো দেখা যায় 1860 1900 সালের দিকে করা হয়েছে। ওই আইনগুলোর ভিতরে অনেক কমপ্লিকেটেড টার্ম ব্যবহার করা হয়, শব্দ ব্যবহার করা হয়, যেগুলো জনগণের জন্য অতটা বোধগম্য না। এই ক্ষেত্রে আমার মতামত হচ্ছে যে বাংলাদেশের আইনগুলো জনগণের প্রতি, যেহেতু আইন জনগণের জন্যই, জনগণের প্রতি সহজ করার জন্য একদম ক্লাস 1 থেকে শুরু করে অনার্স মাস্টার্স পর্যন্ত প্রত্যেকটা পাঠ্যপুস্তকে সামান্য কিছু হলেও আইনের সেকশন, আইন এবং ধারা কিছু 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 করে সহজ ভাষায় দেওয়া উচিত, যাতে করে তারা ওটা শিখে শিখে বড় হবে, তাদের জন্য ইজি লাগবে। এবং গভর্নমেন্টের পক্ষ থেকে ছোট ছোট টিম করা উচিত এলাকা ভিত্তিক, যেমন ব্যবসায়ীরা যারা মুদি দোকানদার, তাদেরও তো জানতে হবে ভোক্তা সংরক্ষণ আইন কি। তো একটা টিম থাকবে যারা ওই নির্দিষ্ট এলাকার সকল দোকানদারদের নিয়ে রিলেটেড আইনটা, ভোক্তা অধিকার সংরক্ষণ বোঝালো, জেলেদের মাছ সম্পর্কে বোঝালো, কাপড় ব্যবসায়ীদের এক্সপোর্ট ইম্পোর্ট সম্পর্কে বোঝালো, যেটা তারা নিজেরা বুঝতে চাবে না। টিম ওয়ার্ক অনুযায়ী সপ্তাহে একদিন বা 15 দিনে একদিন বা মাসে একদিন করে জনগণকে জানাতে হবে। বিশেষ করে এখন বর্তমানে সবার হাতে হাতে ফেসবুক, আমাদের পক্ষ থেকে, গভর্নমেন্টের পক্ষ থেকে ইনিশিয়েটিভ নেওয়া উচিত ফেসবুকে যে কোনো আগের যে কঠিন আইনের ভাষাগুলো সহজ করে উপস্থাপন করা, ছোট্ট ছোট্ট ভিডিও রিলস বানিয়ে জনগণের কাছে পৌঁছে দেওয়া। আর নতুন করে পার্লামেন্ট যে আইনগুলো পাশ করবে সেগুলো ইজি ওয়ার্ডে হওয়া উচিত এবং যদি বোধগম্য ওয়ার্ডে হওয়া উচিত। আর যদি সম্ভব হয় তাহলে পূর্বের আইনগুলোকে অ্যামেন্ড করে সহজ ভাষায় সংশোধন করে আবার পাশ করা উচিত। থ্যাংক ইউ। তো সে তোমার কাছে লাস্ট প্রশ্ন হচ্ছে, তোমাকে যে প্রশ্ন করব, আমি ব্যারিস্টার অনেকে একই প্রশ্ন করবো, আর তোমার কাছে জানতে চাই আইন পাশায় নৈতিকতা কতটুকু ইম্পর্টেন্ট? আমার মনে হয় নৈতিকতা কোর অফ আইন পেশা আমি বলতে যদি চাই। লাইক এথিক্স যদি না থাকে একটা লয়ারের, তাহলে ক্লায়েন্ট কনফিডেন্সিয়ালিটি, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এগুলো কখনো অ্যাভয়েড করতে পারবে না একটা লয়ার। অ্যান্ড ল পেশাটা হচ্ছে লাইক টাকার চেয়ে বেশি জাস্টিস। তো মানে নৈতিকতা না থাকলে এটা অ্যাকচুয়ালি জাস্টিস না, এটা বিজনেসে পরিণত হয়ে যাবে। তখন এটা মানুষের জন্য একটু বিশ্বাস করার জন্য, মানে আমাদেরকে বিশ্বাস করাও বা মানুষের আস্থা রাখাটাও আমাদের জন্য কঠিন হয়ে যাবে। তো এই জন্য নৈতিকতা আমি মনে করি যে অনেক ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা লয়ারের জন্যই। অ্যান্ড লাইক যাতে আমাদের আর পাবলিক যারা আমাদের মানে ক্লায়েন্ট, তাদের মধ্যে আর আমাদের মধ্যে যাতে একটা বন্ডিং থাকে, অ্যান্ড তারা যাতে লুক আপ টু করতে পারে যে না ঠিক আছে, আই উইল গেট জাস্টিস ইফ আই গো টু দ্য কোর্ট। থ্যাংক ইউ। আপনার কাছে কি মনে হয়, সে কি ঠিক বলেছে নাকি না? হ্যাঁ, এথিক্স তো অবশ্যই আমাদের মেরুদণ্ড, আইন পেশার মেরুদণ্ড থাকতে হবে এথিক্স। আমাদের আইনজীবী হিসেবে আমি একজন ক্লায়েন্টের কেস রিসিভ করলাম, হ্যাঁ তার প্রতি আমার ডিউটি আছে, বাট ফার্স্ট ডিউটি আমার ডিউটি টু দ্য কোর্ট। আমি আমার ক্লায়েন্টকে জিতানোর জন্য কোর্টকে মিসলিড করতে পারবো না, অনৈতিক হওয়া যাবে না, অনৈতিক হওয়া যাবে না। থ্যাংক ইউ ব্যারিস্টার, থ্যাংক ইউ। তৌশিক, তোমাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য। আসলে আমাদের সময় নাই তো আর কথা বলতে পারছি না, অন্য কোনো একদিন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।